প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে, তোমাদের সকলকে এবং নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের সরকারি বেসরকারি ইনস্টিটিউটের ছাত্রছাত্রী যারা আমার সাথে এই মুহূর্তে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে, তোমাদেরও সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকলের অংশগ্রহণ স্বার্থে আমি কিছু সময় একটু অপেক্ষা করছি, করে ক্লাস শুরু করছি। আচ্ছা, তো আরো একটু সময় অপেক্ষা করছি সকলের অংশগ্রহণের স্বার্থে। হ্যাঁ, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমি আর অল্প সময়ের মধ্যেই শুরু করব, কারণ তোমাদের উপস্থিতি নিশ্চিত করে শুরু না করলে মাঝখান থেকে অনেকে বুঝবে না ক্লাস শুরু করলে। ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করি। যাই হোক, আজকে তোমাদের সাথে আমার এই ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন শেষ ক্লাস। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল তোমাদের 3, যেটা টিটিকিউসি 3, সেটা ক্লাস নিব ঠিক সেম টাইম 11টার সময়। আগামীকালকে আমি তোমাদের টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল ক্লাস নিব। তো আজকে ফেব্রিক স্ট্রাকচারের শেষ ক্লাস, একটি ডিজাইন বাকি আছে আর কিছু থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বাকি আছে। তো আমরা এগুলো শেষ থিওরিটিক্যাল কথাবার্তা শেষ করেই আমরা ডিজাইনটাতে চলে যাব। কতজন আসছে? হ্যাঁ, 13 জন। ঠিক আছে, যথেষ্ট হয়েছে, আমি শুরু করি। তো যাই হোক, আজকে লাস্ট চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টার সম্পর্কে আমি কিছু একটু কথা বলবো। আরেকটি কথা বলি, 11 এবং 12 অর্থাৎ টেরি এবং ভেলভেট, এই দুইটা চ্যাপ্টারে শুধুমাত্র তোমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তগুলো পড়বে। এখান থেকে কোনো রচনামূলক কোশ্চিন বা কোনো অ্যানালাইটিক্যাল কোনো কোশ্চিন এখানে থাকে না। শুধুমাত্র তোমার হচ্ছে এখান থেকে অতি সংক্ষিপ্ত 2-1 মার্ক থাকে। 11 এবং 12 এর আননেসেসারি চ্যাপ্টার, কোনো দরকার নেই এগুলো। তারপরেও আমি একটু আলোচনা, ক্লাস খুললে আমি একটু দেখবো এটা। আর এটা এখন আপাতত কোনো দরকার হচ্ছে না। তোমাদের 11-12 চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। শুধুমাত্র 2-4টা অতি সংক্ষিপ্ত যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলো দেখে করে নিলেই হবে। আর 13 নম্বর চ্যাপ্টারে আমি কিছু আলোচনা করার পরেই আমি যে ডিজাইনটা বাকি রয়েছে কর্ড এবং বেডফোর্ড কর্ড ডিজাইন, সেটা আমি আলোচনা করব। যাই হোক, এখন যেটা বিষয়, 13 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বস্ত্র বিশ্লেষণ। 13 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে বস্ত্র বিশ্লেষণ। খুবই ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে তোমাদেরকে দিব। বস্ত্র বিশ্লেষণটা হলো, এটা মূলত তোমরা যখন চাকরিতে যাবে, বিশেষ করে উইভিংয়ে, তখন তোমার খুবই এটা প্রয়োজন হবে। আমি কিছুদিন উইভিংয়ে জব করেছিলাম R&Dতে। R&Dতে এই বস্ত্র বিশ্লেষণ ছাড়া অন্য কোনো কাজ নেই, একটাই কাজ, বস্ত্র বিশ্লেষণ। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমরা বোঝার চেষ্টা করবা। যথেষ্ট হয়েছে। যাই হোক, উপস্থিতি মোটামুটি ভালো, তো আমরা ক্লাস শুরু করি। ভালো, ঠিক আছে, এবার অন্য দিনের মতো ভালো না, যে কোনো কারণে অন্য দিনের চেয়ে একটু কম আছে। আচ্ছা, যাই হোক, বস্ত্র বিশ্লেষণ মানে হচ্ছে এরকম যে একটা নমুনা কাপড় তোমাকে দিয়ে দেওয়া হবে, একটা সোয়াজ বলে, যেটা টেক্সটাইলের ভাষায়। তোমরা যখন ফ্যাক্টরিতে যাবে ওইটাকে সোয়াজ বলা হয়। এই সোয়াজটা হতে পারে 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি, অথবা
অনেক সময় 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চিও একটা কাপড় বায়ার দিয়ে দেয়। আচ্ছা, এরকম একটা সোয়াস বলা হয়। সোয়াস ছোট্ট একটা কাপড়, 2 ইঞ্চি 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি 3 ইঞ্চি একটা কাপড় কেটে তোমাকে একটা বোর্ড, সোয়াস বোর্ড, A4 সাইজের একটা মোটা শক্ত কাগজ, এর উপরে সোয়াসটা লিখে জাস্ট R&Dতে পাঠিয়ে বলা হয় যে এই কাপড়ের মতো তুমি হুবহু ডিজাইন তৈরি করবা, বা হুবহু কাপড় চাই, 1000 গজ, 1 লক্ষ গজ, হ্যাঁ 2 লক্ষ গজ, 50,000 গজ। জাস্ট কি করবে, ওই 3 ইঞ্চি 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি 2 ইঞ্চি সোয়াসটা দিয়ে তারা খালাস। এখন তোমার কাজ শুরু, এখন তোমার কাজ শুরু। তুমি কি, তোমাকে এই এটাকে বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে তোমাকে ওই রকম ভাবে কাপড় তৈরি করতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, যদি কোনো রকম 19-20 হয় সেক্ষেত্রে তোমার কাপড় নিবে না বায়ার, তোমার বায়ার সেই কাপড় নিবে না। তোমার অর্থাৎ সঠিকভাবে বস্ত্র বিশ্লেষণ না হলে একটা ফ্যাক্টরি ক্ষতির সম্মুখীন হয়। এক, শুধু ক্ষতির সম্মুখীন না, ফ্যাক্টরির অস্তিত্ব নিয়েও কথাবার্তা ওঠে। মনে করো যে তুমি বস্ত্র বিশ্লেষণটা তোমার ঠিক মতো হলো না, আর বস্ত্র বিশ্লেষণটা খুব এক্সপার্ট লোক দিয়েই করানো হয়, আর বস্ত্র বিশ্লেষণটা যদি সঠিক না হয়, তুমি যত কাপড় তৈরি করবে সব কাপড়ই রং ভাবে তৈরি হবে। তো এই বস্ত্র বিশ্লেষণটা আমি আবারও বলছি যে একটা সোয়াস বায়ার তোমাকে দিয়ে বলবে যে এই কাপড় আমি 10 লক্ষ গজ চাই, বা 1 লক্ষ গজ চাই, 2 লক্ষ গজ চাই। তাহলে ওই কাপড় 2 ইঞ্চি কাপড় তোমাকে অ্যানালাইসিস করতে হবে, করে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কাপড় অ্যানালাইসিস করতে হবে। কি কি বিষয় অ্যানালাইসিস করতে হবে, এটাই বস্ত্র বিশ্লেষণ। ওইটা বিচার বিশ্লেষণ করে তুমি তখন তারপরে চলে যাবা প্রোডাকশনে। বিচার বিশ্লেষণ করা লাগবে কি, যে এটার ইঞ্চি প্রতি কয়টা টানা সুতা আছে, ইঞ্চি প্রতি কয়টা পরেন সুতা আছে, টানা সুতার কাউন্টটা কি, পরেন সুতার কাউন্টটা কি, ফাইবারটা যে ফাইবারের সুতা সে ফাইবারটা কি রকমের, পলিস্টার না কটন না লাইলন না অ্যাক্রাইলিক না ভিসকস না অ্যাসিটেট না রেয়ন, A to Z তোমাকে চিন্তা করতে হবে। করার পরে যেরকম ফাইবারের সুতা ব্যবহার করা হয়েছে ওই রকম ফাইবারের সুতাই তোমাকে ব্যবহার করতে হবে। সাপোজ পলিস্টার ফাইবারের দ্বারা তৈরি কাপড় তুমি যদি কটন দিয়ে তৈরি করে দাও, তোমার কাপড় নিবে না। বা তুমি অ্যাক্রাইলিক দিয়ে তৈরি করে দাও, বা তুমি স্যারন, রেয়ন অ্যাসিটেট, বিভিন্ন রকম অন্য গ্লাস, যে কোনো ধরনের যদি তুমি ফাইবার দিয়ে কাপড়টা তৈরি করে দাও, সেই কাপড়টা তোমার নিবে না। অর্থাৎ যে ফাইবারের সুতা দিয়ে কাপড়টা তৈরি হয়েছে ওই ফাইবারের সুতা দিয়েই তোমাকে কাপড়টা বানাই দিতে হবে। ইপিআই, মনে করো ইপিআই আছে 70, ইপিআই তোমরা জানো ইঞ্চ পার ইঞ্চ, ইঞ্চ পার ইঞ্চ অর্থাৎ ইঞ্চি প্রতি টানা সুতা। পিপিআই, পিক্স পার ইঞ্চ, ইঞ্চি প্রতি পরেন সুতা। যে কয়টা ইঞ্চি প্রতি টানা সুতা পরেন সুতা আছে, মনে করো একটা এটার সাথে সর্বোচ্চ তোমাকে দিয়ে দিতে পারে একটা স্পেসিফিকেশন। দ্যাট মিনস স্পেসিফিকেশন সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা আমি জানি না, আমি একটু বলে দিচ্ছি। মনে করো দেওয়া থাকলো 30 ইঞ্চি ইন্টু 40 ইঞ্চি ভাগ 60 ইন্টু 70 ইন্টু 45। এটা একটা কাপড়ের স্পেসিফিকেশন। আমি মনে করি একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের এই জিনিসটা জানা খুবই জরুরি। স্পেসিফিকেশন, একটা কাপড়ের স্পেসিফিকেশন, অর্থাৎ যে এই কাপড়ের স্পেসিফিকেশনটা কাপড়ের সমস্ত তথ্য বহন করে। কেমন তথ্য দেখো, সোয়াসের সাথে সর্বোচ্চ তোমাকে স্পেসিফিকেশন দিয়ে দিতেও পারে, নাও দিতে পারে, অনেক সময় দেয়ও না। সেক্ষেত্রে তোমার কি করতে হবে, এই 30 এই এজ দেওয়া, এটা মানে হচ্ছে টানা সুতার কাউন্ট। এই প্রথমটা হচ্ছে টানা সুতার কাউন্ট, এটা হচ্ছে পরেন সুতার কাউন্ট, এটা হচ্ছে ইপিআই, ইঞ্চ পার ইঞ্চ অর্থাৎ ইঞ্চি প্রতি টানা সুতা, এটা হচ্ছে পিপিআই, পিক্স পার ইঞ্চ, ইঞ্চি প্রতি পরেন সুতা, এটা হচ্ছে কাপড়ের প্রস্থ বা বহর। আমি আবারও বলছি, তোমরা মনে রাখো, এটা একটা তুমি যদি একটা R&Dতে ভাইবা দিতে যাও, তোমার ফার্স্ট কোশ্চেন হবে যে একটা আদর্শ যে কোনো একটা কাপড়ে একটা স্পেসিফিকেশন লেখেন। হতে পারে ডেনিম, হতে পারে গ্যাবার্ডিন, হতে পারে
আদি হতে পারে, জামদানি হতে পারে, বেনারসি হতে পারে, খাকি, যে কোনো একটা কাপড়ের একটা আদর্শ একটা তোমার কি লিখতে বলবে, একটা স্পেসিফিকেশন লিখতে বলবে, প্রথম কথা। তো লিখলাম, লেখার পরে বলবে বলেন কোনটা কি। যখন তুমি বলতে পারবা যেটা টানা সুতার কাউন্ট, এটা পরেন সুতার কাউন্ট, এটা টানা ইঞ্চি প্রতি টানা সুতা, এটা ইঞ্চি প্রতি পরেন সুতা, এটা কাপড়ের প্রস্থ, ভেবে নিবে যে তোমার মোটামুটি মানে ভালো তোমার মানে ইয়ের ফেব্রিক সম্পর্কে তোমার ভালো ধারণা আছে। অ্যাট এ গ্লান্স প্রথম কোশ্চেনে যে তোমার অ্যান্সার ভালো হয়ে যায়, তাহলে তোমাকে নেওয়ার বা তোমাকে ভালো বেতন দেওয়ার একটা চিন্তা ভাবনা করবে। তুমি যদি পারো তাহলে তোমার মানে বলার সুযোগ দিবে যে কত বেতনে হলে তুমি জয়েন করতে পারবা, তখন তোমাকে সুযোগ দিবে। তুমি যদি না পারো তাহলে কিন্তু এই সুযোগটা তুমি পাবা না। তোমাকে ওই ইচ্ছা মতো ওই 10,000 টাকা বা 8,000 টাকা দিব, জয়েন করলে করেন, না করলে না, ইগনোরেন্সি একটা ভাব। কিন্তু তুমি যদি শিখে যাও তাহলে তুমি নিজেকে ডিমান্ড দেখাতে পারবে। আর এই জিনিসগুলো যার কারণে ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখে নাও। যেটা বলছিলাম, এটা হচ্ছে টানা সুতার কাউন্ট, এটা পরেন সুতার কাউন্ট, এটা ইঞ্চি প্রতি টানা সুতা, এটা ইঞ্চি প্রতি পরেন সুতা, এটা হচ্ছে কি কাপড়ের প্রস্থ বা বহর। এটাই হচ্ছে একটা ফেব্রিকের স্পেসিফিকেশন। অর্থাৎ একটা কাপড় বিশ্লেষণ, বস্ত্র বিশ্লেষণ করতে গেলে এই স্পেসিফিকেশন সম্পর্কে হিউজ একটা ধারণা থাকা লাগে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে একটা স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা থাকলে তুমি আর&ডিতে চাকরি করার উপযোগী। এখন প্রশ্ন আছে যে কিভাবে টানার কাউন্ট বের করতে হয়, কিভাবে পণ্যের কাউন্ট বের করতে হয়, কিভাবে ইপিআই নির্ণয় করতে হয়, কিভাবে পিপিআই নির্ণয় করতে হয়, কিভাবে কাপড়ের প্রস্থ বা বহর নির্ণয় করতে হয়। এইগুলোই হচ্ছে বস্ত্র বিশ্লেষণ। শুধু এটা না, ফাইবারটা কি ধরনের, ডিজাইন বা রিপিটটা কি ধরনের আছে, কি ডিজাইন ব্যবহার করা হয়েছে, টুইল, প্লেন না শাটিন, কত আপ কত ডাউন আছে, এই সামগ্রিকভাবে এগুলো সব মিলায় বস্ত্র বিশ্লেষণ। কি ডিজাইন ব্যবহার করা হয়েছে, ডিজাইনের ধরনটা কি, যদি বলে টুইল তাহলে কত আপ কত ডাউন টুইল, আবার প্রশ্ন থাকে এস টুইল না জেড টুইল। ওই যে তোমরা অনেক সময় অ্যাডভার্টাইজ দেখো যে কেমন টাইপের, ওই যে গরুর মাংস কিনতে গেছে বাজারে, তো জিজ্ঞাসা করতেছে দোকানদার সামনে রান দিবেন না পিছনে রান দিবেন, কোথা থেকে নেবেন, এই মানে মানে হাজারো প্রশ্ন। তো তেমনি তোমারও এখানে হাজারো প্রশ্ন যে তোমার শুধু বললা ডিজাইনটা টুইল, ওকে ফাইন, তাহলে হবে না। কত আপ কত ডাউনের টুইল, টুইলের ডিরেকশনটা কি, এস টুইল না জেড টুইল, কি টাইপের সুতা দ্বারা তৈরি হয়েছে টুইলটা, টুইলের অ্যাঙ্গেল কত, হাজারো রকমের কোশ্চেন শুধু এই ডিজাইনটা নিয়ে। আচ্ছা, ডিজাইন গেল, তারপরে আসো যে তোমার এই কত পার্সেন্ট শেড ব্যবহার করে তোমার এই কাপড়টা তৈরি করতে হবে। অর্থাৎ এই স্পেসিফিকেশন, এই বস্ত্র বিশ্লেষণের যে তোমার সোয়াসটা, এটা বিভিন্ন জায়গায় চলে যাবে। আর&ডি থেকে চলে যাবে উইভিংয়ে, উইভিং থেকে চলে যাবে ডাইংয়ে, আবার গার্মেন্টসে বোঝাতে এটা তোমার হচ্ছে ইয়েটা, অর্থাৎ সুতাটা সুইংটা কেমন হবে, এটাও তোমার ওই কাপড় থেকেই বের করে নিতে হয়। যার কারণে বস্ত্র বিশ্লেষণের কাজটা হিউজ একটা কাজ, এ টু জেড এই সমস্ত কিছু মিলায়ে একটা ফেব্রিক থেকে আরেকটা ফেব্রিক তৈরি করতে, একটা অনুরূপ একটা কাপড় তৈরি করার জন্য যে সমস্ত বিচার বিশ্লেষণ করতে হয়, গবেষণা, ধ্যান ধারণা, চিন্তা অন্বেষণা করতে হয়, সেটাই হচ্ছে বস্ত্র বিশ্লেষণ। একটা কাপড়, অনুরূপ একটা কাপড় তৈরি করতে গেলে যে ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয়, হ্যাঁ, যে ধরনের চিন্তা চেতনা ধ্যান ধারণা গবেষণা অন্বেষণা করতে হয়, এর সামগ্রিকভাবে সব মিলাই হচ্ছে বস্ত্র বিশ্লেষণ। আচ্ছা, ওকে, তাহলে এর উদ্দেশ্যটা কি, অলরেডি আমি বলেই ফেলাইছি যে এর উদ্দেশ্যটা কি। তোমরা বইয়ে দেখবা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই লেখা আছে। উদ্দেশ্য হলো টানা সুতা কাউন্ট নির্ণয়, পরেন সুতার কাউন্ট নির্ণয়, ইঞ্চি প্রতি টানা সুতা নির্ণয়, ইঞ্চি প্রতি পরেন সুতা নির্ণয়, নির্দিষ্ট রিপিট বের করা, উইপটা কেমন, প্লেন টুইল না, যে কথাগুলো বলেছি, ডিজাইনটা কেমন হবে, কত আপ কত ডাউন, হ্যাঁ, টুইল হলে কত আপ কত ডাউন হবে, আবার যদি কি রকম টুইল হবে, হেরিংবন, ডায়াপার নাকি ডায়মন্ড নাকি জিগজ্যাগ, নাকি ব্রোকেন নাকি শেডেড নাকি স্টেপ, মানে হাজারো রকমের কোনটা আছে এখানে দেখতে হবে। আচ্ছা, তোমরা জানো যে টুইল উইভের ডেরিভেটিভস আছে, জিগজ্যাগ, হেরিংবন, ডায়মন্ড, ডায়াপার, ব্রোকেন, শেডেড, স্টেপ, এরকম ধরনের অনেক ডিজাইন রয়েছে, রিয়ারেঞ্জ আছে। আচ্ছা, এগুলো টুইল।
এই টুয়েলের কোনটা ব্যবহার করা হয়েছে। যদি প্লেন হয় তাহলে কি ধরনের প্লেন, রিব আছে, তারপরে হচ্ছে ম্যাট আছে, ফ্যান্সি ম্যাট আছে, স্টিচ ম্যাট আছে, কোনটা এই ডিজাইনগুলোর ভিতরে কোনটা, কজন আছে? 18 জন। আচ্ছা, আর তারপরে হচ্ছে এই কাপড়ের জিএসএম, যেটা প্রিভিয়াস সোয়াসের জিএসএম, এইটার জিএসএম হলো গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ প্রতি বর্গ মিটারের ওজনটা গ্রামে, এটা হলো জিএসএম। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য। এই বিষয়গুলো সামগ্রিকভাবে যদি উইভিংয়ে চাকরি করতে চাও, তাঁতের যন্ত্রাংশের নাম জানলেই হবে না, কোনটা যন্ত্রাংশের কি কাজ তা জানলে হবে না। যদি উইভিং এর সেক্টর দুইটা, একটা হলো উইভিং প্রোডাকশন, একটা উইভিং আর&ডি। তো উইভিং আর&ডি রিলেটেড জবের জন্য প্রস্তুতি আজকে, এটা মনে করো যে জবের প্রস্তুতি প্লাস একটা ক্লাস, দুইটাই হয়ে যায়। টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ডেরে তোমাদের দুই পাখি মারা হচ্ছে, যে তোমরা একটা অধ্যায় শেষ করতে পারতেছো, আবার একটা জবের প্রস্তুতি, একটা আর&ডি সেক্টরে জবে গেলে কি ধরনের ভাইবার সম্মুখীন হতে হয়, এটাও একটা তোমাদের জন্য একটা মানে কি বলে একটা অনুশীলন বা একটা ট্রেনিং। হ্যাঁ, এটা একটা ট্রেনিং হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরে আসো যে প্রয়োজনীয়তা, বস্ত্র বিশ্লেষণের প্রয়োজনীয়তাটা কি। অলরেডি আমি যে কথাগুলো সংজ্ঞার ভিতরে বলেছি, এই সামগ্রিকভাবে সব মিলাই প্রয়োজনীয়তা। অর্থাৎ একটা কাপড় থেকে আরেকটা কাপড় তৈরি করতে গেলে যে পদ্ধতি, মানে এই পদ্ধতিগুলো ছাড়া এটা তৈরি করা সম্ভব না, যার কারণে এই বস্ত্র বিশ্লেষণের প্রয়োজনীয়তা অপরিসীম। এভাবে তোমরা পয়েন্টগুলো আকারে লিখে দিবে। আচ্ছা, তারপরে কাপড়ের ফেস এবং ব্যাক কিভাবে নির্ণয় করে। তোমরা দেখছো কাপড়, তোমরা অনেক সময় গজ কাপড় কিনতে যাও, থান কাপড় কিনতে যাও, তোমরা আসলে ফেস আর নিজে বুঝো না। এর উপায় হচ্ছে যে উপরের পৃষ্ঠটা হেয়ারনেস একটু বেশি থাকবে, হ্যাঁ, মসৃণ থাকবে, উপরের পৃষ্ঠটা মসৃণ থাকবে, আর ডিজাইনটা স্পষ্টভাবে উপরের পার্টে বোঝা যায়। আর উপরের পৃষ্ঠটা যেরকম ভাবে ফোকাস হয়, নিচের পৃষ্ঠটা ভাবে ফোকাস হয় না, যদি না সেটা ডাবল ফেস কাপড় হয়। যেতে পারে যে এটা ডিজাইনটা বের করে নিয়েও তোমরা দেখতে পারবে যে কোনটা ফেস কোনটা ব্যাক। আর নির্দিষ্ট রিপিট নির্ণয়, এই রিপিট নির্ণয় করতে হলে অবশ্যই তোমাকে বস্ত্রটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করতে হবে, আপ ডাউনটা দেখতে হবে। হ্যাঁ, কত আপ কত ডাউন, মনে করো এরকম আছে 2 আপ 1 ডাউন, আবার কিছুক্ষণ পরে 2 আপ 1 ডাউন, তাহলে বুঝে নিবে যে 2 আপ, এরকম তাকে 2 আপ 1 ডাউন আছে, আবার 1 আপ 3 ডাউন, আবার চলে গেল 2 আপ 1 ডাউন, তখন বুঝবা যে পুরোটা একটা রিপিট। প্রথম দুইটা মিলে অর্থাৎ 3 3 6 3 4 7 7 করে একটা রিপিট, অর্থাৎ যতক্ষণ না ফিরে না আসে, এটাই হচ্ছে তোমার রিপিট। রিপিট মানে আমি তোমাদেরকে আরেকটু ব্যাখ্যা দিয়ে বোঝাই দিই রিপিট জিনিসটা কি। হয়তোবা তোমরা এক দুই তিন চার পাঁচ ছয়, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, দেখো রিপিটটা কেমন। মনে করো 2 আপ 1 ডাউন, আবার 2 আপ 1 ডাউন। হ্যাঁ, আর 6 তারিখ কে বল একজন বলেছে আজকে 6, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো একবার বাদ 2 আপ 1 ডাউন, তাহলে দেখো রিপিটটা কি, এই যে 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন, এই জিনিসটা ডিজাইনের ভিতরে বারবার ফিরে আসছে, এই জিনিসটা ডিজাইনের মধ্যে বারবার ফিরে আসছে। এই যে আবার 2 আপ, এই যে 1 ডাউন, এই যে 2 আপ 1 ডাউন বারবার ফিরে আসছে, এটাই হচ্ছে ডিজাইনের রিপিট। অর্থাৎ যে জিনিসটা বারবার ফিরে আসছে, একের পর এক রিপিটিশন হচ্ছে, এটা রিপিট। ওকে, ঠিক আছে। তাহলে এই রিপিটটা নির্ণয় করতে হলে তোমার এই এক সাইড থেকে সুতা খুলতে হবে, খুলে এটা প্র্যাকটিক্যালি একটা ক্লাস মূলত। তো প্র্যাকটিক্যাল যেদিন হবে প্রয়োজনে ওই দিন আমিও যাব ক্লাসে, যাওয়ার পরে আমি তোমাদেরকে এই উপকরণ সহ কিভাবে রিপিট বের করতে হয় আমি এটা দেখাই দেব। তো মোটামুটি এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় এগুলো। তোমরা ভালো মতো ভাবে এই থিওরিটিক্যাল বিষয়গুলো শুধুমাত্র অতি সংক্ষিপ্তগুলো দেখবে। তো আজকে আমি কর্ড এবং ব্যাডফোর্ড কর্ড ডিজাইন সম্পর্কে তোমার একটা ডিজাইন এঁকে তোমাদেরকে কিছু হালকা থিওরি আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, মনোযোগ দিয়ে একটু বুঝো সবাই। কর্ড এবং ব্যাডফোর্ড কর্ড, প্লেন কর্ড এবং ব্যাডফোর্ড কর্ডের সংজ্ঞাটা এমন হবে যে প্লেন উইভে হঠাৎ করে প্লেন উইভ আছে বা হঠাৎ করে তুলনামূলকভাবে মোটা সুতা করো সেটা হবে কর্ড, আর যদি টানা অথবা পরেন উভয়ে করো অথবা উভয়ে যদি করো সেটা হবে ব্যাডফোর্ড কর্ড।
অর্থাৎ আমি কাপড় তৈরি করতেছি, তৈরি করতে 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 সুতা দিয়ে আমি কাপড় তৈরি করতেছি। কত 30টা। অধ্যায়? এটা আমি ওই যেটা অধ্যায় আলোচনা করতেছি, তোমার দশম অধ্যায়। এটা 13 অধ্যায় শেষ করলাম আলোচনা, এবং 10ম অধ্যায়ের একটা ডিজাইন বাকি আছে, কর্ড এবং ব্যাডফোর্ড কর্ড ডিজাইন। এটা তোমাদের উপস্থিতি আজকে হ্যাঁ, কতক্ষণ পর পর? তারা ঠিক। হুম? কি লেখছে এটা? অধ্যায় কত স্যার? হ্যাঁ, অধ্যায় হচ্ছে 10। এটা 10 নম্বর অধ্যায় আলোচনা করতেছি। যে একটা ডিজাইন বাকি ছিল, এটাই তোমাদের সর্বশেষ ডিজাইন। আল্লাহর রহমতে 7, 8, 9, 10, 11, 12, 13 এই 7টা অধ্যায়ের সমস্ত ডিজাইন শেষ করলাম আজকে। এই কর্ড এবং ব্যাডফোর্ড কর্ড হলেই 7টা অধ্যায় ডিজাইন শেষ হয়ে যাবে। আর প্রথম যে 6টা, এই 2টা তো মনে হয় আমি ক্লাসে একদিন বলছিলাম, আর বাকি তো ফারুক সাহেব পড়াইছে। যাক, মোটামুটি তোমাদের ডিজাইন কোর্স আজকে কমপ্লিট। যারা আমার সাথে এই 6-7টা ক্লাস, এরকম ভাবে আমি 30 কাউন্টের সুতা ব্যবহার করছি। হঠাৎ করে একটা মোটা 10 কাউন্টের একটা সুতা দিলাম। তোমরা অনেক কাপড় দেখছো, একটা নির্দিষ্ট সময় রেগুলার ইফেক্ট হতে পারে, ইরেগুলার হতে পারে। একটা কিছু সময় পর পর, সার্টিন সময় পর পর 2-একটা সুতা মোটা আসে। আমি বাট এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না। ওই শার্টটা দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারতে, যেরকম স্ট্যাক থাকতে 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 একটা মোটা সুতা, আবার কিছুক্ষণ পর পর যায় আবার একটা মোটা সুতা। এই যে মাঝে মাঝে যে টানার দিকে মোটা সুতা ব্যবহার হচ্ছে তোমার কর্ড। আমি আবার রিপিট করছি, যে প্লেন উইভ এ কাপড় বোনানো অবস্থায় মাঝে মাঝে রেগুলার হয়, সেটা হচ্ছে কর্ড। আর যদি পরেনে অথবা টানা পরেন উভয়ে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ব্যাডফোর্ড কর্ড। ওকে, খালি প্রবলেম হয়েছে। আজকে হ্যাঁ, এই ফিনিশ আসলে মনে হয় এটি রেকর্ড হয় না। ফিনিশ হয়েছে নেটে একটু প্রবলেম কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, খুব বেশি। তোমরা একটু কষ্ট করে ক্লাসগুলো করার চেষ্টা করো। আপনাকে এই কেটে দিয়েছে সেজন্য। হ্যাঁ, কি হবে না? যে সময় ফিনিশ চিহ্নটা আসবে তখন এদিক রেকর্ড হবে না, যার কারণে কয়েকটা শব্দ যাবে না। আপনাকে সংখ্যা বললেন এখন ওই কারণে। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন এই ব্যাডফোর্ড কর্ডের একটু বৈশিষ্ট্য বলি। এটা এক ধরনের কর্ড কাপড়। ব্যাডফোর্ড কর্ডে টানা ও পরান সুতা সর্বদা বেজোড় সংখ্যা হয়ে থাকে। মানে টানা এবং পরেন কি হবে, কর্ড এবং ব্যাডফোর্ড কর্ড ডিজাইনে টানা পয়েন্ট হবে জোড় সংখ্যা। আচ্ছা, আর রিপিটে পরেন সুতা সাধারণত 4টি থাকবে। পরেন থাকবে সাধারণত 4টি। আর ক্ষুদ্রতম হবে 8x4। ক্ষুদ্রতম কত? 8x4। তো মোটামুটি এই বৈশিষ্ট্য। চলো আমরা ডিজাইনে চলে যাই। আমরা যে ডিজাইনটা করবো সেটা 12x4 ঘর। তোমরা গ্রাফ পেপার 12x4 গ্রাফ পেপারে সবাই একটু মার্ক করো। এটাই তোমাদের শেষ ডিজাইন। সহজ, কঠিন না, খুব একটা আসে না, কিন্তু আমি কোর্স কমপ্লিটের স্বার্থে আমি করে দিলাম। না হলে বলবা স্যার ডিজাইন তো এটা বাদ আছে, এই অজুহাত যেন না থাকে, তাই আমি করে দিলাম। তারা উল্টাপাল্টা কোনো তথ্য কোনো স্যারের কাছে বলবা না। আর যারা নিয়মিত ক্লাস করো তাদের কথা বলার অধিকার থাকে। বিশেষ করে আমি যে সব ডিজাইনগুলো করে দিলাম, যে ইরেগুলার, সে তো মানে মিথ্যা বলাটা তার ঠিক না। হয়তো বা বলতে পারে যে না, স্যার তো মাত্র 1টা না 2টা ক্লাস নিছে, ঠিক মতো ডিজাইন কমপ্লিট করে নাই। আচ্ছা, মাঝে একটু সমস্যা হয়েছিল, হয়তো আমার কিছু কথা শুনতে পাওনি। আমি আবারও পরে বলে দিচ্ছি কথাগুলো। 4, 1, 2, 3, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, আমি নিব যেটা ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। তোমরা ওখান থেকে একটা অঙ্ক পাবে ফাইনালে, 2টাও পাইতে পারো, আর একটা 100% থাকে। খুব মজার অঙ্ক, যদি বুঝতে পারো তোমরা ওই অঙ্কটাই সবার আগে করবে পরীক্ষা, এটা আমি নিশ্চিত। আমিও তাই করেছিলাম এই আমার সময়, আমি যখন তোমাদের লেভেলে ছিলাম। তো ওই ক্লাসটা তোমরা সকলে করবে। আর যারা আজকে উপস্থিত হতে পারো নাই, তোমরা তোমাদের গ্রুপে বলে দিবে যেন আগামীকালকে উপস্থিত থাকে। এখন হলো। আচ্ছা, আমি আবারও বলছি, কথাটা রিপিট করতেছি, যে আগামীকালকে তোমাদের টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 3 ক্লাস আমি নিব।
সেটা হবে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। সেটা হবে অঙ্ক করাবো, তোমরা সকলে উপস্থিত থাকবে এবং যারা আজকে উপস্থিত থাকতে পারোনি তোমরা তোমাদের গ্রুপে জানাই দিবে সবাই যেন আগামীকালকে উপস্থিত থাকে। আজ 12x4, 12x4 মনোযোগ দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4, 12x4 গ্রাফ পেপারে 12x4 মার্ক করো। করছো সবাই? সবাই গ্রাফ পেপারে 12x4 মার্ক করেছো কিনা কমেন্টসে লেখো, 12x4 মার্ক করছো কিনা সবাই। কি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা গ্রাফ পেপারে 12x4 মার্ক করেছো কিনা আমাকে একটু জানাও। কি বলো? করছি স্যার। করছি স্যার, হ্যাঁ করছি, আমিরুল হিম। ওকে ঠিক আছে। ওকে দেখো এখন দুইটা ভাগ করো। 6 দুইটা ভাগ হলো 1 2। দেখো এই যে কিভাবে করলাম, এই যে মাঝখান দিয়ে দিলাম 6, 1 2 3 4 5 6, 6 6 আলাদা করে নিলাম আর উপরে 2 2 আলাদা করে নিলাম, 2 2 এ পাশে 2টা এ পাশে 2টা আর এ পাশে 6টা এ পাশে 6টা করে নাও, ভাগ করে নাও। ভাগ করছো? আচ্ছা, ভাগ করার পরে তোমরা যেটা করবে দেখো, সবাই মনোযোগ দিয়ে বোঝো। প্লেন 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 প্লেন, আচ্ছা দেখো 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, আবার মানে এই ঘর এই ঘর আবার এই ঘর এই ঘর, মাঝের 4টা ঘর বাকি থাকবে। এই একটা 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, পরে 4টা 1 2 3 4টা ঘর বাদ রেখে 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ, আবার অর্থাৎ 1 নম্বর আর হচ্ছে 6 নম্বর, আবার 2 নম্বর 12 নম্বর, সেম 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন করে নিলাম। আচ্ছা, তারপরে এখানে পুরো সবগুলো ভরাট করে দিব। এখানে ভরাট করা মানে এখানেও ভরাট করে দাও। আমি বুঝাচ্ছি যে এইগুলো কর্ষতা, এই যে এগুলো কর্ষতা, তারপরেও এখানে প্লেন করে দাও, ব্যাস শেষ হয়ে গেল। দেখো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এবার কি করলাম। আচ্ছা হয়ে গেল ডিজাইন। কি লিখছে স্যার? প্রচুর নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ নেট প্রবলেম হচ্ছে, এটা আমিও বুঝতেছি। আচ্ছা দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো, প্রথমে 12x4 এটারে মাঝখান দিয়ে ভাগ করলাম 6 6, এই 4 রে ভাগ করলাম 2 2 2 1 2 1 2, ব্যাস। ভাগ করার পরে এই প্রথম অংশের প্রথমটা প্লেন লাস্টেরটা প্লেন, দ্বিতীয় অংশের প্রথমটা প্লেন লাস্টেরটা প্লেন করার পরে প্রথম অংশের এই নিচের অংশটা সবগুলো অফ, দ্বিতীয় অংশের এই যে যেহেতু এটার কোনাকুনি এটা, অথবা এটা করলে এটা করতাম, এটা করছি এটা, আচ্ছা তারপরে এটা প্লেন, ব্যাস। কে বুঝো নাই বলো, কে বুঝো না একটু বলো। না বুঝলে বলো, আমি এখন ডাফটিন লিটিংটা দেখাই দিচ্ছি।
স্যার আর একটু বুঝিয়ে দেন। হ্যাঁ বুঝাই দিব, সমস্যা নাই। কি বুঝো না সেটা বলো। আবার বললে ভালো হয়। আচ্ছা বলে দিচ্ছি। বারো। এই যে কি লাগছে স্যার, বুঝছি। দুজন খালি বুঝে নিবি তো স্যার। আচ্ছা দেখো ম্যাক্সিমাম বুঝছো, আমি আরেকবার বলছি ডিজাইনটা। 12 ইন্টু 4, 12 ভাগ 2 সমান 6। 1 2 3 4 5 6 গেল। এটুকু কে বুঝো নাই? তারপরে 4, 4 ভাগ 2 সমান 2। এই যে 1 2 1 2 1 2 1 2, ব্যাস। তারপরে এই 6 এর ভিতরে প্রথমটা প্লেন, লাস্টেরটা প্লেন। পরের 6 এর ভিতরে 7 নম্বর প্লেন, 12 নম্বর প্লেন। এই যে 1 নম্বর প্লেন, 6 নম্বর প্লেন, 7 নম্বর প্লেন, 12 নম্বর প্লেন, ব্যাস। কিভাবে? 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, এগুলো হচ্ছে কট সুতা। আচ্ছা 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ, আবার 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ, ব্যাস। পরে এগুলো সব আপ। এটা আলটিমেটলি এটা, এটা বিপরীত, এটা সবগুলো আপ। এখানে প্লেন, এখানে প্লেন। 1 ডাউন 1 আপ 1 আপ 1 ডাউন 1 ডাউন 1 আপ 1 আপ 1 ডাউন 1 ডাউন 1 আপ 1 আপ 1 ডাউন 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, ব্যাস হয়ে গেল। আর কিছু বোঝানোর নাই, এভাবে বুঝাই এই করে নিবা, শেষ। পরীক্ষা আসবে জাস্ট এটা তুলে দিবা। আচ্ছা পরে আসো, আমি এখন করাচ্ছি হচ্ছে ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যান প্রথম দুইটা প্লেনের জন্য, এই দুইটা প্লেনের জন্য। আচ্ছা তার কি করবা দেখো, এই যে এটা কি ছিল, এই বরাবর একটা আপ, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ব্যাস। দেখো এই যে এই বরাবর একটা সুতা, এর সাথে এগুলো এটার সাথে এটা মিল নাই, আর পরেরটা 1 নম্বরের সাথে মিল, তারপরটা 2 নম্বরের সাথে মিল, প্লেন শেষ। তারপরে চলে যাওয়া হচ্ছে এই বাকি যে 4টা থাকলো, এই 2টা হবে এই নিচের ঘরের জন্য, 2টা উপরের ঘরের জন্য, ব্যাস। এখন কি করবা? এই দুইটাই, এই দুইটা 1 2 3 4, দেখো এই 1 2 3 4, এই 4টা ঘরের মধ্যে এই 1-এর সাথে মিল কার? এই 3-এর। আর এই 2-এর সাথে মিল হচ্ছে এই 4-এর। এই যে দুইটা আপ একটা ডাউন একটা আপ, এই যে দুইটা আপ একটা ডাউন একটা আপ, অর্থাৎ কি 1-এর সাথে 3-এর মিল, এই যে 1-এর সাথে 3-এর মিল। 2-এর সাথে 4-এর, এই যে 2-এ কি আছে? 3টা আপ একটা ডাউন, 3টা আপ একটা ডাউন, এই যে তাই দিলাম, ব্যাস ক্লিয়ার। পরেরটায় যাও, পরেরটা এই যে গেলাম, ব্যাস ক্লিয়ার। পরেরটা কি হলো? পরেরটা কার সাথে কার মিল হলো? এই যে 1-এর সাথে 3-এর, 2-এর সাথে 4-এর, 1 আর 3 সেম, 2 আর 4 সেম, 1 আর 3 সেম, 2 আর 4 সেম, হয়ে গেল ড্রাফটিং। কে বুঝো নাই বলো? দুইটা ঘর প্লেনের জন্য, দুইটা ঘর হচ্ছে প্লেনের জন্য গেল। আর এই 4টার জন্য দুইটা ঘর, যেহেতু এই 4টা দুইটা ঘর প্রতিনিধিত্ব করছে 4টাকে, 1-এর সাথে মিল 3-এর, 2-এর সাথে মিল 4-এর, 1 3 2 4, এটাও তাই 1 3 2 4, ব্যাস ক্লিয়ার। এই দেখো এটা যদি 1 2 3 4 দিই, তাহলে 1-এর সাথে আর 3 হুবহু ঘর, আর 2 আর 4 হুবহু, তার মানে 1 3 2 4, এটাও 1 3 2 4, ব্যাস ক্লিয়ার, ড্রাফটিং শেষ। কে বুঝো নাই বলো? আশা করি বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবা, আহামরি কিছুই না এখানে। ড্রাফটিং তো খুবই সহজ। প্লেন 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 4টা,
এই যে একটা ছিল এই বরাবর, এই যে দুইটা এই বরাবর, আর যেহেতু এই এটার সাথে এটার মিল আর এটার সাথে এটার মিল, ব্যাস ক্লিয়ার। আচ্ছা পরে আসো 1 3 2 4 1 3 2 4। এবার চলো লিফটিং এ চলো। লিফটিং দেখো, আমি বলেছি এখানে যতটুকু ডিস্টেন্স এখানে ততটুকু ডিস্টেন্স রাখবা। ব্যাস। আচ্ছা আসো, প্রথম দুইটা ঘর হচ্ছে, প্রথম ঘরটা হচ্ছে প্লেন। কি আছে ঘরটায়? একটা আপ, একটা ডাউন, একটা আপ। আচ্ছা তারপরেরটা হবে এই দুইটা ঘর, এই দুইটা, প্রথমটা কি আছে? দুইটা আপ, এখানে একটা, তারপরে দুইটা আপ, এই একটা। আচ্ছা তারপরে আসবে হচ্ছে এই প্লেনটা, তারপরে প্লেনটা আসবে। কি আসবে? একটা বাদ দিয়ে একটা, আর একটা বাদ দিয়ে একটা। আচ্ছা লাস্টে এই দুইটা, একটা বাদ, তিনটা, দুইটা, একটা, এই দুইটা। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। ব্যাস এই হলো কোড অফ ব্যাটফোর্ড কোড ডিজাইন। এ হচ্ছে ডিজাইন, বি ড্রাফটিং, সি হচ্ছে লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যানটা বুঝাই দিই। এই যে এই বরাবর প্রথমটা আসলো এই ঘরে, এই ঘরটা প্রতিনিধিত্ব করতে হলো এই 1 আর 7, 1 আর 7 কে প্রতিনিধিত্ব করতেছে এটা, ব্যাস। আর এটা এই যে 2 3 4 5, 2 3 4 5, এই চারটা ঘরকে এই 1 3 কে প্রতিনিধিত্ব করতেছে 2, অর্থাৎ 2 4, এটা প্রতিনিধিত্ব করছে 2 আর 4 কে, আর এটা হচ্ছে 3 আর 5 কে। পরেরটা আসো, এটা হচ্ছে কতকে প্রতিনিধিত্ব করতেছে? এই হলো 6 আর হচ্ছে 12 কে, আর এটা 8, 8 আর হচ্ছে 10, আর এটা 9 আর 11। ব্যাস তোমাদের সাথে বুঝাই দিলাম। এই ঘরটা প্রতিনিধিত্ব করতেছে 1 আর 7 সেম, এটা 2 আর 4 সেম, এটা 3 আর 5 সেম, এটা 6 আর 2 সেম, এটা 8 আর 10 সেম, 9 আর 11। যার কারণে 12টা ঘর ঠিকই, কিন্তু একটা ঘর মানে দুইটা ঘর একরকম, প্রত্যেকটা দুইটা ঘর একরকম। কিভাবে? এই যে এটাই আসো, এইটা আর 7 নম্বরটা সেম, যার কারণে দুইটা মিলে একটা ঘরে পড়লো। ব্যাস তারপরে চলে যাও, এই যে এই 2 আর 4 সেম, তো 3 আর 5 সেম, এই যে 3 আর 5 সেম, 2 আর 4 সেম। তারপরে আসো 7, এই 6 আর 12 সেম, এই যে। আচ্ছা তারপরে আসো 7 আর 9 সেম, এই যে এটা। সরি 8 আর হলো 10, 8 আর 10 সেম, এই যে 8, এই যে 10। লিফটিং এর দুই লাইন বুঝে নাই। হ্যাঁ লিফটিং এর দুই লাইন বুঝে নাই স্যার। লিফটিং এর 2 লাইন বুঝি নাই। লিফটিং এর 2 লাইন বুঝি নাই মানে কোনটা বোঝাচ্ছে? এটা, এটাই মেবি। আচ্ছা দেখো
এই যে এইটা অর্থাৎ 2 নম্বরটা, এই যে 2 নম্বরটা 4 নম্বরটা সেম, এখানে একটা ঘর, এই যে 2 আর 4। তোমরা এটা উঠাই নিয়ে পরে গবেষণা করবা, এটা উঠাই নিয়ে পরে গবেষণা করবা, অ্যান্সার পাবা, সমস্যা নেই। আমি যেভাবে ভাগে বুঝাই দিছি এভাবে পৃথিবীর কোনো বই এভাবে বোঝানো নাই, একদম সহজ করে। এই জোড়াগুলো মনে রাখো, দেখো পরে ক্লাস শেষ হলে এই জোড়াগুলো নিয়ে গবেষণা করো, আশা করি আমাকে প্রশ্ন করা লাগবে না। আমি বুঝে গেছি। তো যাই হোক, খুব সহজ একটা জিনিস, তোমরা এগুলো এটা করার পরে ক্লাস শেষ হওয়ার পরে একবার অ্যানালাইসিস করবা, ইজিলি বুঝে যাবা। এখন একটু বিদঘুটে মনে হচ্ছে কিন্তু সহজ জিনিস। যাই হোক, সব ডিজাইন আমি আরেকবার রিপিট করে কি কি শিখালাম। ক্রেবের 4টা ডিজাইন শিখালাম, একটা উইফ। আর আমি ক্লাস করাইছি কি না করাইছি এটা প্রমাণ আমার রেকর্ড আছে, সমস্যা নাই। প্রতিটা ক্লাস কিভাবে করানো হয়েছে, কিভাবে বোঝানো হয়েছে, যে কোনো শিক্ষক ছাত্র ইচ্ছা করলে যে কোনো সময় দেখতে পারবে। আর কতটুকু বোঝানোর চেষ্টা করছি আশা করি ছেলে মেয়েও বুঝছে। আচ্ছা, যেমন ক্রেবের 4টা ডিজাইন কি কি করছিলাম, একটা উইভ একটা উইভের বসিয়ে টুইলের শাটিনের উপর ভিত্তি করে, তারপর উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে, তারপরে ছিল প্লেন উইভের উপর ভিত্তি করে। এই গেল 7 নম্বর অধ্যায়, 4টা ডিজাইন করাইছি। 8 নম্বর অধ্যায় চলে গেলাম। 8 নম্বর অধ্যায় হুকাবক মকলিনো। তারপরে 9 নম্বর অর্ডিনারি হানিকম, ব্রাইটন হানিকম হয়ে গেল। 10 নম্বর অধ্যায় কর্ড, ব্যাডফোর্ড কর্ড এবং স্পঞ্জ ডিজাইন। কয়টা হলো? 11টা। লাইন আছে? হ্যাঁ লাইন আছে? হ্যাঁ। এই 11টা ডিজাইন আমি টোটাল করাইছি। আমি আবারও বলছি, ক্রেবের 4টা, তারপরে হচ্ছে মকলিনো হুকাব্যাক 6টা, তারপরে হচ্ছে অর্ডিনারি হানিকম, ব্রাইটন হানিকম 8টা, কর্ড, ব্যাডফোর্ড কর্ড, স্পঞ্জ ডিজাইন 11টা করাইছি। এই তোমাদের অ্যাসাইনমেন্ট হলো একটাই, যে আগামী 15 মার্কের একটা ক্লাস টেস্ট, সেটা হচ্ছে যে এই 11টা ডিজাইন নির্ভুলভাবে করে ডাফটিং লিফটিং সহ করে আগামী 2 দিনের ভিতরে আমার মেসেঞ্জারে ইয়ে করবা। আমি তোমাদের কথা দিচ্ছি 15 মার্ক আমি তোমাদের দিব, যেখান থেকে সেটা ল্যাব থেকে পারি, ল্যাব টেস্টের থেকে হোক আর হচ্ছে ক্লাস টেস্টের থেকে হোক, যেভাবে হোক আমি সমন্বয় করে দেবো 15 মার্ক, কথা দিলাম। লিফটিং সহ আমাকে ছবি উঠায়ে আমার মেসেঞ্জার ইনবক্স করবা আগামী 2 দিনের ভিতরে। আর অনেকে অজুহাত দেয়, স্যার গ্রাফ পেপার নাই, অমুক নাই। তো বাংলাদেশের এমন কোনো গ্রাম অঞ্চল নাই যে স্যার লিফটিংটা ভুল গেছে, 10 2টা প্রথম। সমস্যা নেই, যেভাবে করাইছি এভাবেই, সমস্যা নেই, এভাবেই করো। আচ্ছা, তারপরে যেটা বলছি শোনো মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে যে তোমাদের এখন তোমরা আমি যেভাবে ডিজাইনটা করেছি ওভাবে করো, সমস্যা নেই। বহুত বই ঘাটাঘাটি করেই আমি করাইছি। 11টা ডিজাইন ডাফটিং লিফটিং সহ আমাকে তোমরা আগামী 2 দিনের ভিতরে সেন্ড করবা। আর আজকে স্ট্রাকচার শেষ হয়ে গেল। স্ট্রাকচার সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলেও নেক্সট ডে আমাকে বলবা। আর আগামীকাল থেকে টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি আমি আগামীকালকে 40 জন স্টুডেন্ট আমি চাই তোমাদের অনলাইনে। আজকে মোটামুটি তোমরা এমনি 30 জন থাকো। তো তোমাদের এই বেশি সমস্যা আমার যেটা মনে হয়েছে টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল, যার কারণে প্রিন্সিপাল স্যারও নিবে এবং আমিও নিব। বইটা অনেক বড় তোমাদের, যার কারণে স্যারও নিবে আমিও নিব। স্যার প্রথম দিক থেকে নিবে, আমি শেষের দিক থেকে নেব, যাতে করে তোমাদের খুব দ্রুত বইটা শেষ হয়ে যায়। আমি আবারও রিপিট করছি, আগামীকাল টেক্সটাইল টেস্ট তোমাদের সকলের অংশগ্রহণ আমি চাই। আর যে সকল ছাত্রছাত্রী এখনো পর্যন্ত এই অনলাইন ক্লাসের আয়তে আসতে পারেনি, আসলে তারা সত্যিই দুর্ভাগ্য তাদের, কারণ তারা দিশাহারা হয়ে যাবে। কলেজ খুললে চোখে মুখে অন্ধকার দেখবে সব। এই কারণে আমরা এই প্রচেষ্টা চালাই গেছি কিছু শিখে। তো যাই হোক, ফাইনালি আজকে পর্যন্ত এটুকুই থাক ক্লাস। আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে, আগামীকাল সকাল 11টায় তোমাদের স্ট্যাটিস্টিক্স কন্ট্রোল নিয়ে আমি তোমাদের সাথে ক্লাসে আসব। তোমাদের সম্ভবত বইয়ের 14 নম্বর অধ্যায়, তোমরা একটু বইটা খুলবে, একটু রিডিং দিবে, তাহলে একটু আমার কাছ থেকে বুঝে নিতে তোমাদের সহজ হবে। আমি আগামীকালকে একটু থিওরি আলোচনা করি, অঙ্কে চলে যাব। তো আজকের মতো সবাই আমাকে পার্সোনালি জানাবে, আর আমি ডিজাইনটা আরেকবার রিভিউ করে দিয়ে আমি আজকে ক্লাসে বিদায় নেব। তো দেখো ডিজাইনটা এরকমই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে এই বই ব্রাদার্স পাবলিকেশন, এটা বিএসসি লেভেলের বই, একটা শর্টকাট বই, ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, মশিউর রহমান। এই বই প্লাস আরপি সিং এর একটা বই
4টা বই মিলাই আমি ক্লাস নিই তোমাদের, 4টা বইয়ের কম্বিনেশনে ক্লাস। সুতরাং আমার ডিজাইন নিয়ে কোনো বিতর্কের কোনো কারণ নেই, এবং কোন নিয়মটা কিভাবে বোঝালে তোমাদের সহজ হবে এই চিন্তা ভাবনা, চেতনা, ধ্যান, ধারণা, অন্বেষণা, গবেষণা করেই তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যাতে করে তোমরা বুঝতে পারো। ভবিষ্যতে কিন্তু তোমাদেরকেও বোঝাতে হবে। তোমরাও এই যে আমরা 30-40টা ছাত্র, এর ভিতর 2-3টা টিচার হবে, তাদের ছাত্রদেরকে যদি এখন যদি তারা ক্লিয়ার না বোঝে, পরে বোঝাইতে পারবে? পারবে না। স্যার আমি সবগুলো তো আপনাদের দিয়েছি, আর্ট করে আবার হ্যাঁ, আবার 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 দিতে হবে 11টা ডিজাইন, 11টা ডিজাইন আবার দিতে হবে। এটা ক্লাস টেস্টে মার্ক পাবে, আবার কি ভালো মার্কস পাওয়া যাবে। আচ্ছা, তারপরে আমি এই ছাত্রছাত্রী, এটা 100%, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যারা ক্লাস করতেছে অনলাইনে, তারা তো অবশ্যই আমার কাছে প্র্যাকটিক্যাল ক্লাসে, আমার তো সবই মুখস্থ, কারা কারা ক্লাস করলা সবার নাম মুখস্থ, কারা কারা করনি তারাও তাদের নামও আমার মুখস্থ। সুতরাং লিফটিং অ্যান্ড লিফটিং ইজ নট ম্যাচিং। স্বাধীন খান। ও, এখানে একটু কারেকশন নাও। এটা যাবে এখানে 4 নাম্বার। আচ্ছা, ঠিক আছে, আমার একটু মিস্টেক হয়েছিল উঠাইতে, মানে করতে। আচ্ছা, এটা ঠিক করে নাও, একটু কারেকশন, হালকা কারেকশন করে নাও। এক, এটা একটু কারেকশন করে নাও, আমার একটু মিস্টেক হয়েছিল ইয়াতে। ওকে, ঠিক আছে। 4 নম্বর এই বরাবর যে এইটা হচ্ছে 2টা, একটা বাদ দিয়ে একটা, আর এটা হচ্ছে 3টা, এটা হবে 3টা। প্রথমে হবে এইটা, তারপর হবে এইটা, ওকে ফাইন, তারপরে এইটা, এইটা, 3টা, একটা, ওকে। দেখো এবার ঠিক আছে, ওকে। তোমরা এইভাবে করো, 2টার জন্য এই 2টা, এই 2টার জন্য এই 2টা, এবং এই পাশে 2টার জন্য এই 2টা, এই 2টা, এইটা, এই 2টা, পরে হচ্ছে এই 2টা, তারপরে হচ্ছে এই 2টা, ব্যাস 6টা। ওকে, আসছে? দেখো বুঝতে পেরেছো কিনা। প্লেনটা এখানে হবে, প্লেন 2টা পাশাপাশি। তো এই পর্যন্তই, এটা একটু কারেকশন করে নাও সবাই। সবাই কি কারেকশন করছো? একটু কারেকশন করে নাও সবাই, একটু মিস্টেক ছিল। আচ্ছা, যাই হোক, বুঝলাম যে বুঝতে পারছো, এর জন্য ধন্যবাদ। সবাই দেখো বুঝছো কিনা। ওকে, ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, কেমনই আজকের মতো বিদায়। আগামীকালকে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি করাবো, যেটা তোমরা ফাইনাল পরীক্ষায় এই নিয়মের অঙ্ক পাবে। সুতরাং কালকে সকলের উপরে আন্তরিকতা একটু কম নাকি জানি না, একটা মেসেজ দিলে সবার পর্যন্ত পায় না, এটা ঠিক না। এটা তুমি আজকে তোমাদেরকে ধরবো নেক্সট ক্লাসে, যদি তোমরা এই মেসেজটা বাকিদের পৌঁছায় না দাও যে আগামীকালকে আমি এই কোয়ালিটি কন্ট্রোল 3 ক্লাসটা নিব, এটা মেসেজটা যেন সবাই পায়, এটা ইনশিওর করবা তোমরা। আচ্ছা, আজকে ইমন, মেহেদি, আশিক আর হচ্ছে ছেলে মেয়ে আছে? আরে মিম আছে? মিম চাপায়, আজকে উপস্থিতি খুবই কম, এভাবে হলে ক্লাস আর নিব না।
আচ্ছা শোনো, তোমাদের যদি আগামী দিন এরকম উপস্থিতি থাকে তাহলে আর আমাকে নেক্সট ক্লাস থেকে পাবা না ইনশাল্লাহ। এই হলো বিষয়। ওই যে ফোর্থ সেমিস্টারে ক্লাস নেওয়াই বন্ধ করে দিছে এই কারণে, ওদের উপস্থিতি কম থাকে, এই জন্য বন্ধই করে দিছি। তো যাই হোক, তোমরা আগামীকাল ভালো থাকো।